2022-এই শুধু পৃথিবীতে নিয়ার অ্যাবাউট 1 কোটি মানুষ টিবি রোগে নতুনভাবে সংক্রামিত হন। তাদের মধ্যে দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষে প্রায় 24 লক্ষ, এবং এর মধ্যে পৃথিবীতে মারা যান প্রায় 13 লাখ মানুষ। নমস্কার স্যার, আমাদের বঙ্গমন্ত্র ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আমরা যে টপিকটা আজকে প্রথম কথা বলতে চাই বা আপনাকে পেয়ে আজকে সবার আগে যেটা জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে অলরেডি মানে উৎসবের পারদটা নেমে গেছে। এখন যেটা আছে সেটা হচ্ছে শীতের পারদ বাড়ছে ধীরে ধীরে, এবং এর ফলে না মানে যারা বয়স্ক আছে বাড়িতে বা যারা খুবই ছোট তাদের নানা রকম রোগের একটা ভাইব দেখা যায়। শুধু এটা নয়, সিজন চেঞ্জের সাথে সাথে এই ভাইবটা সবসময় বাড়ে কমে। তার মধ্যে যদি মেজর পার্ট ধরা হয়তো বুক বা চেস্টের ক্ষেত্রে অনেক রকম রোগ আমরা শুনে থাকি, নানা রকম নাম শুনে থাকি, নানা রকম সংক্রমণ বাড়ে। এই সংক্রমণ ব্যাপারটা কি, চেস্ট বা বুকের যদি সংক্রমণ বিষয়টা থাকে ওদের সাথে সাথে যেটা বাড়ে বা কমে সেটা যদি একটু আপনি স্যার বলেন। নমস্কার, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফুসফুস বা চেস্ট বা বুকের সংক্রমণ বা ইনফেকশন বলতে কি বোঝায়? এক্ষেত্রে ধারণা তৈরি করতে গেলে প্রথমত একটু এই চেস্ট বা রেসপিরেটরি সিস্টেমের একটু অ্যানাটমিক্যাল বা গঠনমূলক নলেজ বা জ্ঞান থাকাটা জরুরি। চেস্ট বলতে আমরা অনলি ফুসফুস এবং দুটি ফুসফুসের মাঝখানে হার্ট বা হৃদয় বা কার্ডিয়াক কন্ডিশনকেই বোঝাই, কিন্তু আসলে আমাদের রেসপিরেটরি সিস্টেমটি রেসপিরেটরি সিস্টেম বলতে অনেক হয়তো বুঝতে অসুবিধা হবে, আপনি যদি একটু। হ্যাঁ, রেসপিরেটরি সিস্টেম বলতে আমাদের শ্বসন প্রক্রিয়ার সঙ্গে যে বডির সিস্টেমটি জড়িত সেটিকে রেসপিরেটরি সিস্টেম বলা হয়। আচ্ছা, ঠিক তেমনিভাবে যেমনভাবে হার্ট রিলেটেড এবং হার্ট এবং তার চারিপাশে শিরাধমনী সংক্রান্ত সিস্টেমকে কার্ডিওভাস্কুলার সিস্টেম বলা হয়। আজকে আমাদের আলোচনাটি রেসপিরেটরি সিস্টেম নিয়েই আশা করি। তো এই রেসপিরেটরি সিস্টেম মেনলি দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, উপরের দিকের সিস্টেম, এবং একটি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কী কী অঙ্গ বা অংশ নিয়ে তৈরি? শুরু হয় আমাদের নাকের ছিদ্র, নাসারন্ধ্র বা নস্ট্রিলস, এবং সেখান থেকে আমরা উপরের দিকে উঠে ভেতরের দিকে যখন যাই তখন বিভিন্ন রকম প্যারানাজাল সাইনাসেস, যেটাকে আমরা অনেকেই যেটাতে সাইনোসাইটিসে ভুগি, প্যারানাজাল সাইনাসেস, এবং তাদের পিছনে ফ্যারিংস এবং ল্যারিংস মানে ষড়যন্ত্র। আচ্ছা, তো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মোটামুটি এই অংশগুলোকে নিয়ে তৈরি। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট আমাদের এর নিচে থাকা শ্বাসনালী অর্থাৎ ট্র্যাকিয়া, এবং সেই ট্র্যাকিয়া দুটি ভাগে বিভক্ত হয়। ডান দিকে যেটাকে বলা হয় ব্রঙ্কাস, লেফট সাইডেতেও তাই, এবং এই ব্রঙ্কাসগুলো আরও যত দূরবর্তী স্থানে যায় বিভিন্ন রকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়। এইবার আমরা আসি যে আমাদের এই চেস্ট, তো বুকে আমরা সবাই বুঝি, তো বাইরে থেকে ভেতরের দিকে দেখতে গেলে যদি পরপর আসা যায় তাহলে একটি জিনিসকে মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে বক্ষ খাঁচা অর্থাৎ থোরাসিক কেজ। কি দিয়ে তৈরি? দুপাশে থাকা সমান সংখ্যক রিবস। এই রিবসগুলি আমাদের বুকের মেজরিটি পোর্শনকে ঘিরে থাকে। সামনে এটি স্টার্নাম নামক একটি হাড়ের সাথে জড়িত, কয়েকটি রিবস ওই হাড়ের সাথে স্টার্নামের সাথে যুক্ত হয় না, এবং পিছনের দিকে এরা আমাদের যেটাকে আমরা বলি মেরুদণ্ড, শিরদাঁড়া বা ভার্টিব্রাল কলামের সঙ্গে জড়িত। এর গায়ে একটি পর্দা লেগে থাকে, এবং এই পর্দাটি আরেকটি ভাঁজ হয়ে ফুসফুসের চারিদিকে লেগে থাকে। ফলে এই একটি পর্দা বেসিক্যালি বাই লেয়ার্ড মানে দ্বিস্তরীয়। তো এই পর্দার ভেতরে অল্প পরিমাণে কিছু লিকুইড থাকে, যাতে আমাদের নর্মাল শ্বাস প্রশ্বাসের সময়, ইন্সপিরেশন এক্সপিরেশনের সময় যাতে এই পর্দার ঘষায় যেন কোনো বুকে কোনো অসুবিধা না হয়। এবং এই পর্দার ভেতরের লেয়ারটি যে অঙ্গকে ঘিরে থাকে সেটি হচ্ছে ফুসফুস। তো আমাদের দুই ধারে দুটি ফুসফুস বা দুটি লাংস, এবং এই ফুসফুস দুটির মাঝখানে আমাদের থাকে আমাদের সবার প্রিয় হার্ট, সংখ্যায় একটি। এর পাশেও একটি পর্দা আবৃত থাকে যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এবং এছাড়াও আমাদের হার্টের সাথে জড়িত অন্যান্য শিরা, ধমনী, আর্টারি, ভেন্স থাকে, সেখান থেকেও বিভিন্ন রোগ হয়ে থাকতে পারে।
আর কিছু থাকে লসিকা গ্রন্থি মানে লিম্ফ নোডস, এগুলো বিভিন্ন স্থানে বিভিন্ন লোকেশন অনুযায়ী ছড়িয়ে থাকে, যেগুলো বিভিন্ন রোগে সংক্রামিত হয়ে বাড়তে পারে। তো রেসপিরেটরি সিস্টেম বা চেস্টের ইনফেকশন মোটামুটিভাবে এই কার্ডিয়াক এবং মানে হার্ট এবং তার পর্দাটি ছাড়া অন্যান্য যে জিনিসপত্রগুলি বললাম, নস্ট্রিলস থেকে শুরু করে এই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। আচ্ছা, মানে অনেকটা বড় বিষয়, মানে বিষয়টা অনেকটা বড় বিষয় বলার উদ্দেশ্য হচ্ছে মানে খুব মানে আপনি এত সুন্দরভাবে বোঝালেন বিষয়টা, যে পার্টগুলোকে তো আলাদা আলাদা করে দিলেন এবং ওইগুলোর সংক্রমণের কথা যে কোনো একটা লক্ষণ থাকলে আমাদেরকে মাথায় রাখতে হয়। আচ্ছা আচ্ছা, মানে কতটা ডিটেলসে তথ্যটা আছে আর কি। যাই হোক, যে এই সংক্রমণ হচ্ছে, রোগ হচ্ছে, এই রোগের প্রকারভেদ কত রকম, মানে কি কি হতে পারে? আপনি বলেন এই কোথায় সংক্রমণ হয়, মানে কোথায় ভাইরাস অ্যাটাক করে, খুব বাংলা ভাষায় বলতে গেলে এটা, বাট সেটা কত রকম হতে পারে স্যার? মানে হয়তো আমরা কিছু কিছু নাম জানি, আবার কিছু জানিও না। এগুলোকে আমরা কিছুক্ষণ আগে যে বিভিন্ন অ্যানাটমিক্যাল পার্টসের কথা বললাম, তো সেই পার্টসগুলো ধরেও এগিয়ানো যায়। তো রোগ চেস্টের বিভিন্নভাবে হয়ে থাকে, সেগুলো পরে আসছি। তো মেজরিটি ক্ষেত্রে আমরা এটাকে ইনফেকশাস, নন ইনফেকশাস, কমিউনিকেবল মানে যেটা একটি ব্যক্তি সংক্রামিত বা রোগাক্রান্ত হলে তার থেকে অন্যান্য ব্যক্তির শরীরে যেমন ছড়িয়ে পড়তে পারে, সেগুলোকে বলা হয় কমিউনিকেবল বা সংক্রামক। ঠিক তেমনি অসংক্রামক বা নন কমিউনিকেবল হতে পারে। তো খুব সিম্পল ওয়েতে বোঝাতে গেলে প্রথমেই আমরা যেটা বললাম যে গঠনগত দিক থেকে দেখতে গেলে নস্ট্রিলস, এক্সটার্নাল নেয়ার্স, তো এইটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের রেসপিরেটরি সিস্টেমকে প্রোটেক্ট করা এবং সঠিকভাবে কাজ করার জন্য ফার্স্ট লাইন অফ ব্যারিয়ার, প্রথম এটা রক্ষাকর্তা। তো এইটা বিভিন্ন কারণের জন্য, সেটা কোনো ইনফেকশাস বা নন ইনফেকশাস কারণের জন্য ক্ষতিগ্রস্ত হলে তো সেখানে বিভিন্ন রকম রোগের লক্ষণ পাওয়া যায় এবং সেটাকে খুব বড় একটা স্পেকট্রামে বলা যেতে পারে অ্যালার্জিক রাইনাইটিস। আচ্ছা, তার একটু ওপরের দিকে গেলে আমাদের বিভিন্ন লোকেশন অনুযায়ী বিভিন্ন রকম সাইনাস আছে। তো সেইগুলোতে যদি কোনো জীবাণু দ্বারা সংক্রমণের জন্য সেগুলো যদি রোগাক্রান্ত হয়, তাহলে সেটাকে ব্রড স্পেকট্রামে সাইনোসাইটিস বলা যেতে পারে এবং এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। সাইনোসাইটিসের পরে আমাদের আছে ফ্যারিংস এবং ল্যারিংস। তো সেখান থেকেও আমরা যে নিঃশ্বাস আমাদের শরীরে প্রবেশ করছে বা যেটা বায়ু বেরিয়ে যাচ্ছে এক্সপিরেশন মধ্য দিতে, তো সেগুলো এই রাস্তা ধরে যাত্রা করে বলে সেগুলোতেও কিন্তু বিভিন্ন রকম ইনফ্ল্যামেটরি কন্ডিশন হয়ে থাকতে পারে, যেগুলো ফ্যারিঞ্জাইটিস বা ল্যারিঞ্জাইটিস নামে পরিচিত। তারপরে আপনারা যেটা শুনতে চান, আমরা একটু যদি নিচের দিকে আসি, তো সেক্ষেত্রে আমাদের যেটা হয়ে থাকে যখন প্রপার শ্বাসনালী এবং তার বিভিন্ন পার্টসগুলো এবং আলটিমেটলি লাংস যখন ক্ষতিগ্রস্ত এফেক্টেড হয়, তো এখানে ইনফেকশাস বা একটা জীবাণু দ্বারা সংক্রমণের মধ্যে যেটির নাম সবার আগে উঠে আসে সবাই আপনারা জানেন, দ্যাট ইজ টিউবারকিউলোসিস। তো এই টিউবারকিউলোসিস শুধু চেস্ট বা লাংসকে যে ইনভলভ করছে তাও নয়, এটা বিভিন্ন রকম অঙ্গকে ইনভলভ করে। টিউবারকিউলোসিস ইনফেকশাস ছাড়াও আপনার ধূমপানজনিত কারণে আপনারা জানেন, যেটাকে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, দীর্ঘদিন ধরে কাশি এবং শ্বাসকষ্ট, এছাড়া অ্যাস্থমা, যেটাকে হাঁপানি বলা চলে, এবং বিভিন্ন কারণের জন্য মেনলি ধূমপানের জন্য লাং ক্যান্সারও হয়ে থাকতে পারে। এছাড়া আরেকটি জিনিস, ফুসফুস, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে দুটি ফুসফুসই কিন্তু একটি পর্দা দ্বারা আবৃত থাকে। তো সেই পর্দার লেয়ার, দ্বিস্তরীয় পর্দা, তার ভেতরে নর্মাল জিনিসের থেকে যদি বেশি পরিমাণে কোনো জিনিস যদি জমা হয়, তাহলেও কিন্তু রোগাক্রান্ত। বেশি জিনিস বলতে ওখানে আমি বলেছিলাম খুব কম পরিমাণে লিকুইড থাকে, যেটা ওই দ্বিস্তরীয় পর্দাকে একে অপরের উপর নড়াচড়া করতে সাহায্য করে। কিন্তু কোনো কারণে সেটা ইনফেকশনের জন্য বা অন্য কোনো কারণে যদি সেখানে থাকা জলের পরিমাণটি বৃদ্ধি পায়, মানে কোনো রোগের লক্ষণ হিসেবে যদি ওখানে জল বেশি জমে, তাহলে সেই দুটি পর্দার মধ্যে দূরত্ব বাড়ে এবং আমাদের শ্বাসকষ্ট বা চেস্টে প্রবলেম হয়। এই কন্ডিশনটাকে বলা হয় প্লুরাল ইফিউশন। এখানে জল, পুঁজ
ইভেন চোটের কারণে রক্ত পর্যন্ত জমা হতে পারে, যেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পাঁজরের হাড় ভেঙে যাওয়ার জন্য। এই প্লুরাল ক্যাভিটি বা গহ্বরে হাওয়া পর্যন্ত জমতে পারে, সেটাকে নিউমোথোরাক্স বলা হয়। এবং অনেক ক্ষেত্রে এই জল এবং হাওয়া বা বাতাস দুটি একসাথেও জমতে পারে, সেটাকে হাইড্রোনিউমোথোরাক্স বলা হয়। এবং সেক্ষেত্রে রোগের কারণ জানার পরে চিকিৎসা পদ্ধতি তার উপর নির্ভর করে। আর যেগুলো বলেছিলাম লসিকা গ্রন্থি, বর্তমানে দেখা যায় বিভিন্ন রকম রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে এই লসিকা গ্রন্থি, বা আরও বেটারভাবে বলতে গেলে লিম্ফ নোড, এগুলো খুব আগে বেড়ে ওঠে। এবং যেখানে এগুলো হাত দিয়ে ফিল করার কথা নয়, সেখানে যদি এগুলো আমরা পেয়ে থাকি, তো শুধু এইটা থেকে আপনার বিভিন্ন ভেতরে লুকিয়ে থাকা রোগ আমরা ধরতে পারি। তো স্পেকট্রাম অফ ডিজিজেস আর আ লট ইন রেসপিরেটরি সিস্টেম। আচ্ছা, যে রোগগুলোর নাম করলেন হয়তো অনেকেই আমরা জানি না, এই মানে ডাক্তারি ভাষা বলতে গেলে অনেকে জানি না, অনেকে খুব সোজা সোজা ভাষা জানে, বুকের জল জমেছে, বুকে ব্যথা হয়েছে, গ্যাস মাথায় উঠে গেছে, এই যে কথাগুলো, মানে এগুলো কতটা রিলেটেড করে এর সাথে? আদৌ কি বুকে জল জমা সম্ভব? হ্যাঁ, বুকে জল জমা তো অবশ্যই সম্ভব। এবং সেটা আমি যেভাবে বললাম যে বুকের ফুসফুসের চারিপাশে যে পর্দা আবৃত থাকে, সেই পর্দার মধ্যে বিভিন্ন কারণের জন্য সামান্য হার্ট ফেলিওর থাকলে, একটি মানুষ হার্টের অসুখে ভুগছে, তার প্রেশার বা তার অন্যান্য কোনো কার্ডিয়াক কোনো অপারেশন হয়েছে, তো সেখান থেকেও সেকেন্ডারি কজের জন্য আপনার বুকের ভেতরে জল জমে। আচ্ছা। এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব ডায়াগনোসিস করে সেটা সঠিক চিকিৎসা করে রুগী মাত্রকেই খুব ভালোভাবে তাকে রিলিফ দেওয়া সম্ভব হয়। এবং এটা অনেকগুলো কারণের জন্য জন্মে, তো সেটা খুব সিস্টেমেটিক ওয়েতে সেটা বুকের জলটার পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু কারণ বের করে চিকিৎসা করে পেশেন্টকে রিলিফ দেওয়া সম্ভব। আচ্ছা, এবার আমি যেমন বললাম বুকে জল জমার বিষয়টা, বা বাকি যে নানা রকম রোগের যে রোগ আপনি নামগুলো করলেন, একটা সাধারণ মানুষ যদি সেই রোগটাকে বুঝতে চায়, তার যদি তার মানে তার আশেপাশে কারো যদি হয়ে থাকে বা তার পরিচিত কারোর মধ্যে যদি হয়ে থাকে, তার লক্ষণটা কীভাবে বুঝতে পারবে যে হ্যাঁ এই মানে এই যে লক্ষণটা সেটা যে রোগ বা বুকের কোনো রোগের কারণ হতে পারে, সেই লক্ষণগুলো কীভাবে আমরা ধরবে? অবশ্যই লক্ষণগুলো তো পার্টিকুলারলি যে জায়গাগুলো ইনভলভড হচ্ছে বা অ্যাফেক্টেড হচ্ছে তার উপর নির্ভর করেও হতে পারে। তো আবার সেই প্রাথমিক আলোচনার মতনই গঠনগত দিক থেকে অ্যানাটমিক্যাল লোকেশন অনুযায়ী যদি আমরা বলতে চাই, তাহলে প্রথমেই যেমন এই যে একটু ঠান্ডা লেগে যাওয়া যেটাকে বলা হয়, বা পরিবেশের যখন তারতম্য হচ্ছে তাপমাত্রার, বর্ষার শুরুতে, শীতের শুরুতে যখন বাহ্যিক পরিবেশের তাপমাত্রা হঠাৎ করে নেমে যায়, আমাদের অ্যাডাপ্টেড হতে সময় লাগে, তো এগুলোতে আপনার অ্যালার্জিক রাইনাইটিস বা সাইনোসাইটিস, এই রোগগুলোর প্রাথমিক লক্ষণ হচ্ছে যে নাক থেকে কাঁচা জল পড়া, নাকটা বন্ধ হয়ে থাকা, মাথা ধরে থাকা, এবং গলার ভেতরে সবসময় আঠা বা কিছু একটা আটকে আছে, যেটাতে রুগী আমাদের কাছে এসে অনেক সময়ই জিজ্ঞেস করলে বলে যে হ্যাঁ ডাক্তারবাবু কিছু একটা লেগে আছে, খুসখুস করছে, আমি ঢোক গিলে ওটাকে অনেক জল পান করে ওটাকে নামাতে পারছি না। তো এগুলো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইম্পর্টেন্ট সিমটমসের মধ্যে পড়ে। এবং অনেক ক্ষেত্রে এই অ্যালার্জিক রাইনাইটিস বা এই নাক থেকে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়ার পরে একটু খোঁচাখুচি বা অন্যান্য কোনো কিছু ট্রিটমেন্টের জন্য কোনো ক্ষেত্রে নাক থেকে একটু ব্লিডিংও হয়ে থাকতে পারে। একটু নিচের দিকে নামলে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের সিমটমগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হয়ে থাকে, যেটাতে অধিকাংশ মানুষ ভোগেন, সেটা হচ্ছে কাশি। আচ্ছা, এই কাশি এটা বলা এবং এটার হিস্ট্রি নিয়ে এটার কারণ খুঁজে বার করাটা কিন্তু অত সহজ নয়। আচ্ছা, এটার ধরন, কাশির সাথে কফ বেরোয় কিনা, মানে ওয়েদার এটা শুকনো কাশি না এই কাশির সাথে কোনো কফ বেরোচ্ছে, কত দিনের কাশি, কফের নেচারটা কখনো চেঞ্জ হয় কি না, কফের সাথে কখনো রক্ত বেরোয় কি না, এবং আরও অন্যান্য আনুষঙ্গিক আমরা নিই। বুকে ব্যথা প্রসঙ্গে একটা জিনিস মাথায় রাখতে হয়, এখানে অবশ্যই সাধারণ মানুষ এবং অন্যান্য মানুষের যেরকম একটা ভীতি কার্ডিয়াক কজ, খুব বাস্তব কথা, এবং কার্ডিয়াক কজ ছাড়াও
নন কার্ডিয়াক কজটাকেও আমাদেরকে ইভালুয়েট করতে হয়। তো সব বুকে ব্যথাই কার্ডিয়াক কজ নয়, আবার সব বুকে ব্যথাই গ্যাস অম্বলের জন্য নয়, এই জিনিসটা একটু বুঝতে হবে। রিবস আমাদের যে বক্ষ খাঁচা, সেখানেও কোনো চোট লাগলে ব্যথা হয়ে থাকতে পারে। তো এই বুকে ব্যথারও অনেক ডিটেলড হিস্ট্রি এবং তাদের ধরন, এগুলোকে নিয়ে আমাদের আলোচনা করতে হয়। এরপরে দেখতে গেলে আপনার ধূমপানজনিত, যেটা আগে বললাম, সিওপিডি বা অ্যাস্থমা, তো এই রোগগুলোতে কাশি, জ্বর, এই লক্ষণগুলোর সাথে যে লক্ষণটি তাদের লাইফস্টাইলকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে, সেটা হচ্ছে একটা হাঁপানি। এই হাঁপানিটা কোনো 1-2 দিনে হয় না, দীর্ঘদিন ধরে অনিয়ম এবং স্মোকিং করার জন্য প্রথম থেকে যখন এগুলো শুরু হয় তখন কম মাত্রায় তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে, সেজন্য তারা সেটাকে অনেক সময় ইগনোর করেন, যে না ইটস ওকে, একটু ওভারওয়েটের জন্য বা একটু বয়স বাড়ার জন্য ক্লান্তি ভাব হচ্ছে। কিন্তু এটা পরবর্তীকালে বড় আকারে ধারণ করে, কারণ যখন এটা ডায়াগনোসড হয় অনেক ক্ষেত্রে, বা রুগী যখন আমাদের সামনে পরামর্শের জন্য আসে, তখন এটা এমনই একটা স্টেজে চলে যায় যেখান থেকে ওনার লাংস যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা যায় না। সো এটা অনেক ক্ষেত্রে ইররিভার্সিবল চেঞ্জ। তো এই হাঁপানির সাথে সাথে শুধু হাঁপানি হচ্ছে সেটা অনেক মানুষের সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠলে একটু স্পিডে হাঁটলে হয়, কিন্তু এই হাঁপানির সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হচ্ছে যে বুকে সাঁই সাঁই শব্দ হওয়া। তো এই সাঁই সাঁই শব্দ এবং হাঁপানিটা বর্তমান যুগে বিভিন্ন কারণের জন্য, এবং আগেও ছিল, বাচ্চাদেরও এটা হয়ে থাকে, সেটা কোনো ইনফেকশনে ব্রঙ্কিওলাইটিসে হতে পারে এবং চাইল্ডহুড অ্যাস্থমাতে হতে পারে। তো ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে, পেশেন্টের কাছ থেকে আমরা টিপিক্যাল একটু যদি ধৈর্য ধরে হিস্ট্রি নিই যে আপনাদের হাঁপানির সময় বুকে সাঁই সাঁই শব্দ হয় কি না, তো এটাতে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে এটা যে সব সময় হবে তা নয়। আচ্ছা, এটা বৈশিষ্ট্যটা থাকে অনেক সময় যখন পেশেন্টের শরীরে কোনো জীবাণু আক্রমণ হয়, তো তখন আমাদের এই যে পুরো যে প্যাসেজটা বলা হলো রেসপিরেটরি ট্র্যাক্ট, এখানকার ক্লিয়ারেন্স পরিষেবাটা যখন ব্যাহত হয়, তো সেখানে মিউকাস বলে জিনিসটা জমে থাকে। তো জমে যাওয়ার পরে যখন সে নিঃশ্বাস প্রশ্বাস নেয়, তখন সে নিজে বা তার পাশে বসে থাকা পরিবারের মেম্বার তারা বলতে পারে, তারা আমাদের অনেক সময় জানায় যে হ্যাঁ স্যার, ওনার নিঃশ্বাস নেওয়ার সময় আমি দূরের থেকে বুকের সাঁই সাঁই শব্দ আমরা শুনতে পাই। তো এগুলো খুব টিপিক্যাল সিমটমস, যেগুলো আমরা রুগীর কাছ থেকে জেনে নিয়ে আমরা একটা ধারণা করতে পারি। আর একটা দুটো ইম্পর্টেন্ট সিমটমের মধ্যে বলতে গেলে দীর্ঘদিন ধরে ওজন হ্রাস, এটা খুবই কেয়ারফুলি এটাকে অ্যানালিসিস করা উচিত, কারণ আমাদের বডিতে যে কোনো অর্গ্যানে যদি ক্যান্সার রোগ থাকে, তার একটা ইম্পর্টেন্ট লক্ষণ হচ্ছে সিগনিফিক্যান্ট ওয়েট লস। তো আমাদের লাং ক্যান্সার পেশেন্টসকেও আমরা যখন লাঙে ক্যান্সার হয়, তো তখন আমরা দেখতে পাই একেই ওগুলো অনেক লেট স্টেজে ডায়াগনোস হয়। তো সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে ক্রমাগত ওজন হ্রাস, নিঃশ্বাস নিতে গেলে বুকে একটা ছুঁচ ফোটার মতো পেন, ব্যথা, প্লুরাইটিক চেস্ট পেন বলা হয়, এই জিনিসগুলো থাকে। এছাড়াও আরও অন্যান্য অনেক সিমটমস থাকে, সেগুলো রোগ বিশেষে আমরা আলোচনা করলে রুগীকে আরও ভালো গাইড বা একটু সম্যক ধারণা তৈরি করতে সেগুলো সাহায্য করবে। এবার বিষয়টা হচ্ছে, আপনি রোগের লক্ষণ বললেন, সংক্রমণের বিষয়ে বললেন। এবার আমরা বাঙালি, আমরা বলে না, মানে মানুষ এমন একটা জায়গায় এখন সবাই ডাক্তার, খুব মোটা বলতে গেলে। তো সামান্য বুকে ব্যথা হচ্ছে, যে পেন কিলার নিয়ে নিল, মানে যেগুলো হয় আর কি সচরাচর। আমি সেই সাপেক্ষে একটা কথা নিয়ে বলছি। তো আপনি যে সিমটম বা যে রোগগুলোর কথা বললেন, তার চিকিৎসা কীরকম সম্ভব? মানে সেটা কি প্রত্যেকটা মানুষ, যেমন আপনি সিমটম বললেন, সেই লক্ষণ থেকে একটু সার্চ করলো, মেডিসিন দিল, সেটা নেওয়াটা কি খুব ভালো, নাকি আপনার মতো বা যারা অ্যাকচুয়ালি এদের স্পেশালিস্ট, যে স্পেশালিস্ট বা তাদের কাছে কি পরামর্শ নেওয়া ভালো? মানে চিকিৎসার ধরনটা কী হওয়া উচিত? চিকিৎসার ধরন বলতে মানুষ যখন বিভিন্ন রকম এরকম লক্ষণে
ভুগতে থাকে, তো প্রথমে অনেক ক্ষেত্রে তারা তাদের ঘরোয়া বা আগে কখনো হয়েছে 6 মাস 1 বছর আগে, তখন যেসব মেডিসিনে তারা একটু রিলিফ পেয়েছে তারা অনেক সময় সেগুলো অবলম্বন করে থাকে, সেই পথ অনুসরণ করে থাকে। বাট এখানে ম্যানেজমেন্ট পার্টটা যেটা লোকে জানার জন্য ইন্টারেস্টেড থাকে বা লোকে কিউরিয়াস থাকে, তো এই ম্যানেজমেন্ট পার্টটা আমি একটু সরলভাবে বলতে গেলে এটাকে 2টো ভাগে ভাগ করা উচিত। প্রথমত হচ্ছে ডায়াগনোসিস। রোগের লক্ষণ হিসেবে রোগ ডায়াগনোসিসের অর্থ হচ্ছে এটাই, অনেকগুলো রোগের লক্ষণ কিন্তু সেম। আমাদের বৈজ্ঞানিক পরিভাষা, আমাদের মেডিকেল সায়েন্সে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলে একটি কথা আছে। তার মানেটা হচ্ছে পেশেন্টের লক্ষণ এবং পেশেন্টকে পরীক্ষা করার পরে আমাদেরকে কয়েকটা পসিবল রোগের কথা মাথায় রাখতে হয়। আচ্ছা আচ্ছা। তো মানেটা হচ্ছে যে আপনি অনেকগুলো রোগের মধ্যে আপনি আপনার পেশেন্টের রোগের ব্যাপারটাকে এই 4টে বা 5টা রোগের মধ্যে সীমাবদ্ধ রাখছেন। তো এই 4টে 5টা রোগের ট্রিটমেন্ট বিভিন্ন রকম, মানে মেডিকেল ট্রিটমেন্ট বা সার্জিক্যাল ট্রিটমেন্ট বিভিন্ন রকম হতে পারে। তো সেটা কিভাবে ডিসাইডেড হবে, সেটা ডিসাইডেড হবে এরপরে আমরা যখন ওই রোগগুলোকে স্পেসিফিক ডিজিজ ডায়াগনোসিসের পথে এগিয়ে যাব। তো সেক্ষেত্রে আমাকে ডায়াগনোসিস পারফেক্টলি করতে গেলে আমাকে কিছু ডায়াগনস্টিক টুলস বা ডায়াগনস্টিক টেস্ট, মানে পরীক্ষা নিরীক্ষার সাহায্য নিতে হবে। খুব কমন পরীক্ষা নিরীক্ষাগুলো বলতে গেলে রুটিন কিছু ব্লাড টেস্ট, ক্যান্সারের ক্ষেত্রে রক্তে কিছু লক্ষণ পাওয়া যায়, আমাদের কাশির সাথে যে কফ বেরোয়, তো সেই কফের বিভিন্ন রকম পরীক্ষা করে আমরা খুব সহজে এবং কম সময়ে বিভিন্ন রকম জীবাণুঘটিত সংক্রামক রোগের আমরা ডায়াগনোসিস করে এবং সেই অনুযায়ী তার সেন্সিটিভিটি প্যাটার্ন অনুযায়ী আমরা যেটাকে অ্যান্টিবায়োটিক্স বলি, বিভিন্ন রকম ড্রাগস দিয়ে আমরা খুব সহজে তাকে সারিয়ে তুলতে পারি। অবশ্যই চেস্ট এক্সরের এবং বিভিন্ন রকম চেস্ট এক্সরের প্রয়োজন পড়ে আমাদের বুকের রোগ, বোথ হার্ট, লাং এবং যে বুকের পর্দা, রিব ফ্র্যাকচার, এগুলোর জন্য। ইসিজি তো যদি একটা পেশেন্টের বুকে ব্যথা বা এরকম কিছু। ইকোকার্ডিওগ্রাফি আমাদের শুধু হার্টের নয়, হার্টের সাথে সাথে ফুসফুসের রোগ, তার কিছু লক্ষণ আমরা ইকোকার্ডিওগ্রাফিতেও পেয়ে থাকি। চেস্ট এক্সরে, কফ, রক্ত পরীক্ষার পরেও যখন বিভিন্ন রকম রোগের থাকে লক্ষণ, কিছু কিছু রোগের জন্য HRCT মানে সিটি থোরাক্স, হ্যাঁ, সিটি স্ক্যানেরও আমরা হেল্প নিয়ে থাকি এবং সেই সিটি স্ক্যানেরও বিভিন্ন রকম ভেদ আছে। কিছু কিছু সিটি স্ক্যানে হাতে ডাই দিতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে ডাই দিতে হয়। তো সেগুলো স্পেশালিস্টরা খুব ভালোভাবেই পেশেন্টকে গাইড করে থাকেন। আর এছাড়া দীর্ঘদিন ধরে থাকা কাশি এবং দীর্ঘদিন ধরে ওজন হ্রাস বা সিটি স্ক্যান বা HRCT দেখার পরে যখন আমরা বুঝতে পারি যে বুকের মাঝখানে সেন্ট্রাল লোকেশনে যদি কোনো টিউমার বা এরকম কিছু আমরা সাসপেক্ট করছি, তো সেক্ষেত্রে আমরা ব্রঙ্কোস্কোপ, যেটাকে ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপ, FOB সংক্ষেপে বলা হয়, তো এটা খানিকটা আপনার বিভিন্ন রকম এন্ডোস্কোপিক যে মেথড, যেমন পেটের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের জন্য আপার জিআই এন্ডোস্কোপি, তারপরে কোলোনোস্কোপি, তো এগুলোর মধ্যে দিয়ে আমরা সরাসরি ওই যন্ত্রটার মাধ্যমে আমরা ডিরেক্টলি আমরা শ্বাসনালী, যেটাকে ট্র্যাকিয়া এবং তার শাখা প্রশাখাগুলোকে আমরা ভেতর থেকে চেক করতে পারি, তার ভেতরে লুকিয়ে থাকা কোনো রোগ, এবং সেখান থেকে আমরা ওই শ্বাসনালী ভেতর দিয়ে তাদের গায়ে লেগে থাকা আপনার বিভিন্ন স্যাম্পলস আমরা বাইরে বের করে এনে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে সেখানে তার অ্যানালিসিস করে আমরা ভেতরে লুকিয়ে থাকা রোগ, যেগুলো বাইরে থেকে অন্যান্য অ্যাভেলেবল স্যাম্পলস দিয়ে ডায়াগনোসিস হয়তো হচ্ছিল না। তো এগুলো স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করা উচিত, কখনোই প্রথম থেকে লাস্টে বলা টেস্টগুলোকে আমরা অবলম্বন করি না। তো সেক্ষেত্রে একটা জিনিসই বলার যে চেস্টের পেশেন্টসকে কয়েকবার হয়তো স্পেশালিস্ট ফিজিশিয়ানকে ভিজিট করতে হয়। হাঁপানি, যেটাতে COPD, অ্যাস্থমা বললাম, ওটাতে এক্সটেন্ট অফ ইনজুরি বা রোগের সিভিয়ারিটি কতটা বাড়াবাড়ি স্টেজে আছে সেটার জন্য এবং তার লাংস কতটা কর্মক্ষম অবস্থায় আছে, ফাংশনাল স্ট্যাটাস ডায়াগনোসিস করার খুব সিম্পল টেস্ট হচ্ছে
পিএফটি আপনারা শুনে থাকবেন, তো পালমোনারি ফাংশন টেস্ট, এবং এই টেস্টটা কিছু রোগের ডায়াগনোসিসে এবং 3 মাস 6 মাস অন্তর অন্তর করিয়ে ট্রিটমেন্ট যেটা শুরু হয়েছে তাতে কতটা রেসপন্ড করছে সেই অ্যাসেসমেন্টটা পর্যন্ত আমরা করে তুলতে পারি। টেস্ট একটি হলো, কিন্তু তার উদ্দেশ্য, তার ইম্পর্টেন্সটা মাল্টিফ্যাক্টর, অনেকটা হলো। তো এটা আমরা করতে পারি। এছাড়াও বর্তমানে ভারতবর্ষ এবং পৃথিবী এমনই অ্যাডভান্স টেকনোলজির যুগে গেছে, আমরা বুকের ভেতরে কোনো লসিকা গ্রন্থি বা লিম্ফ নোডস যদি ইনভলভড হয়ে থাকে আমরা সেখান থেকেও ছুঁচ ফুটিয়ে পরীক্ষা করে আনতে পারি, এবং শরীরের বাহ্যিক স্থান থেকে যদি আমরা কোনো লিম্ফ নোডস পেয়ে থাকি তো সেগুলোকে আমরা খুব ভালো প্যাথোলজিস্ট এবং ভালো ফিজিশিয়ানের হাতে থেকে তাদের দ্বারা পরীক্ষা করে খুব সহজে ভেতরে লুকিয়ে থাকা রোগ আমরা ধরতে পারি। মানে খুব মোটা কথা বলতে গেলে যে ঘরোয়া চিকিৎসা বা নিজের ডাক্তার হওয়ার থেকে যে স্পেশালিস্ট তার পরামর্শ নেওয়া একদমই দরকার, ভীষণভাবে দরকার। নিকটবর্তী ফিজিশিয়ানসদের পরামর্শ আরামসে নেওয়া যায় এবং সেটা যথাযথ বলেই আমরা মনে করি। এবার আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি, এটা আমার নিজের মানে কোয়ারিজ থেকে, যে রোগ হলো আমরা এর প্রতি ট্রিটমেন্ট হবে সেটা বুঝলাম, কিন্তু স্যার ট্রিটমেন্ট আমি অতটা বলিনি, ট্রিটমেন্টটা যদি একটু বলে দিই, তো ট্রিটমেন্ট বলার আগে রোগের এক্সটেন্ট অফ ডিজিজ বার্ডেন, আচ্ছা, মানে রোগের দ্বারা পৃথিবী জনসংখ্যা বা আমাদের সমাজ কতটা ক্ষতিগ্রস্ত হয়, রোগের প্রকোপ কতটা, তার সোসাইটির ওপর বার্ডেন, এ বিষয়ে ছোট্ট একটি ধারণা রাখা যেতে পারে। তো সবাই আপনারা জানেন যে পৃথিবী এখন এতটাই জনবিস্ফোরণে বিশেষ করে ভারত ভুগছে, তো জনবিস্ফোরণ হলে রোগের দ্বারা রোগাক্রান্ত রোগীর সংখ্যাও বাড়বে স্বাভাবিক। তো সেদিক থেকে দেখতে গেলে খুব কমন ওয়েতে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট কমন ইনফেকশাস ডিজিজ হচ্ছে টিউবারকিউলোসিস, যেটাকে টিবি বলে আমরা জানি। তো এই টিবিতেও বর্তমানে প্রচুর লোকে রোগাক্রান্ত হন। কিছু ছোট তথ্য দিতে গেলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 2022-এর তথ্য অনুযায়ী 2022-এই শুধু পৃথিবীতে নিয়ার অ্যাবাউট 1 কোটি মানুষ টিবি রোগে নতুনভাবে সংক্রামিত হন। তাদের মধ্যে দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষে প্রায় 24 লক্ষ, এবং এর মধ্যে পৃথিবীতে মারা যান প্রায় 13 লাখ মানুষ, ঘন্টায় 150 জন। মানে আমরা কথা বলতে অলরেডি যদি 1 ঘন্টা হয়ে থাকে তবে 150 জন মারা গেছেন সারা ওয়ার্ল্ডে। ইয়েস। নাম্বার 2 সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটা আগেকার দিনে ভাবা হতো শুধু ধূমপানের জন্য, তো এখন অনেক ক্ষেত্রে অধূমপায়ীদের, নন স্মোকারদেরও প্যাসিভ স্মোকিংয়ের জন্য হয়ে থাকে। এটাকে নিয়ে আমাদের এবার চিন্তিত হওয়ার বা আমাদের যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা হয়েছে, কারণ কয়েক বছর আগে এটা পৃথিবীর জনসংখ্যার 6%, 6% পপুলেশনকে অ্যাফেক্টেড করতো বলে ডাটা ছিল। আচ্ছা, সদ্য প্রাপ্ত তথ্য অনুযায়ী এটা এখন গিয়ে দাঁড়িয়েছে 10% অফ দ্য টোটাল পপুলেশন, বাড়ছে দিন দিন পুরো বিষয়টাই বাড়বে। তো 10% পপুলেশনকে এটা অ্যাফেক্টেড করেছে, এবং এটা পৃথিবীতে এখন 3rd মোস্ট কমন কজ অফ ডেথ ওয়ার্ল্ড ওয়াইড। তো একটা রোগের জন্য যখন রোগী মারা যান, সেটা যেভাবে ডাটাগুলো স্টোরড হয়, অ্যানালাইজড হয়, তো এটি 3rd মোস্ট কমন, এবং পার ইয়ার গত বছরে 30 লাখ জনগণ পৃথিবীব্যাপী প্রাণ হারিয়েছেন, সেটা ঘন্টায় দেখতে গেলে 300। অ্যাস্থমা আপনারা জানেন পৃথিবীতে এখন অ্যাস্থমা রোগাক্রান্ত রোগীর সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি 81 crore, এবং সেটাতে মর্টালিটি একটু কম, এই দুটোর তুলনায় অনলি 5 lakhs। লাং ক্যান্সার অবশ্যই আছে, মোটামুটি 15 থেকে 18 লাখ মানুষ প্রত্যেক বছর পৃথিবীব্যাপী লাং ক্যান্সারে মারা যাচ্ছে। আর অন্যান্য যতগুলো রোগ বলা হলো সেগুলোতে তো ইম্পর্ট্যান্ট কিছু ডাটা আছে, কিন্তু সেগুলো এই তথ্যগুলোর মতো অতটা ভয়াবহ নয়, তার মানে ওই রোগগুলো যে ইগনোর করা হবে তা নয়। আর এই অ্যাস্থমা যেটাতে বললাম, তো অ্যাস্থমাতে রোগীর সংখ্যা যেমন আছে 80-81 কোটি, তো এই অ্যাস্থমার এই জনসংখ্যার প্রায়
60 থেকে 70% অ্যাস্থমা পেশেন্ট কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস, তার মানে আপনার নোজ এবং আপনার নাকের, যেটাতে ইএনটি বিশেষজ্ঞদের আমরা পরামর্শ নিই, আমাদের কাছেও অনেক সময় আসেন। তো অ্যালার্জিক রাইনাইটিস 60 থেকে 70% মানুষের ক্ষেত্রে পাওয়া যায়। সো এই তথ্যগুলো সম্পর্কে মানুষের একটা সম্যক ধারণা রাখা উচিত। এটা কখনোই মানুষকে ভয় দেখানো বা ভীতি প্রদর্শনের জন্য সাবধান হওয়ার জন্য, একটু সাবধান, যে কোনো লক্ষণই খুব একটা ক্যাজুয়াল ভাবে না দেখে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো একটু আগে থেকে ধরা গেলে একটু ভালোভাবে তাদের লাইফ কোয়ালিটি বাড়ানো যায়। মানে রোগ ধরা পড়লো তারপরে জীবনটা ঠিকঠাকভাবে চলবে। এগুলোতে এবার ট্রিটমেন্ট পারপাসে যদি আমরা আসি, প্রথম থেকেই এক্ষেত্রে একটা জিনিস যেটা আমাদেরকে প্রথম থেকে বলা হয়ে থাকে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। একদমই তাই। প্রতিরোধটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো যেমন যার যে জিনিস থেকে অ্যালার্জি, তারপর আপনার এই ওয়েদার চেঞ্জে যাদের অসুবিধা হয়, তো তাদের অ্যাক্লিমাটাইজেশন বা অ্যাডাপ্টেশনের জন্য যথেষ্ট ভালোভাবে তাদেরকে কেয়ার নেওয়া। এবং ট্রিটমেন্টের মধ্যে যখন টিবি রোগ যদি ধরা পড়ে, ভারতবর্ষে ভারত সরকারের দ্বারা টিবির চিকিৎসার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন রকম পরিকল্পনা এবং ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। টিবি সূত্রে একটি বলার যে গত 5-7 বছর ধরে আমাদের দেশে এবং পৃথিবীব্যাপী যে পার্টিকুলার রোগটাকে নিয়ে আমরা খুব চিন্তিত, যার ভয়াবহতা নিয়ে, সেটাকে বলা হয় ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকিউলোসিস, DRTB। এটা বোধ এবং টিবি HIV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস দ্বারা আক্রান্ত রোগীদের এবং ডায়াবেটিক পেশেন্টসদের ক্ষেত্রে এর রিস্ক প্রবণতাটা এই রোগ দুটি যাদের নেই তাদের থেকে বেড়ে যায়। এবং HIV বা নন HIV পেশেন্টসদের ক্ষেত্রে DRTBর রিস্কটাও কিন্তু বেড়ে যায়। পৃথিবীতে এখন এত ভালো ভালো টেস্ট অ্যাভেলেবেল হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করছি। এটা ট্রিটমেন্ট অত্যন্ত ব্যয়বহুল এবং একটু হলেও সেটা নর্মাল টিবি বা ড্রাগ সেন্সিটিভ টিউবারকিউলোসিসের থেকে একটু দীর্ঘ। তো অনেক সময় পেশেন্টের অনেক রকম সাইকোলজিক্যাল প্রবলেম বা কিছু থাকে। তো ভারত সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের সঙ্গে মিলে এটা বিনামূল্যে রুগীকে ডায়াগনোসিস থেকে শুরু করে ট্রিটমেন্ট, যাবতীয় ওষুধপত্র এবং আরও আনুষঙ্গিক কোনো সাহায্য লাগলে ভারত সরকার এটাতে খুব অগ্রণী ভূমিকা পালন করছে। এবং আমরা আশাবাদী যে এটাতে আমরা খুব ভালোভাবে আমরা এটাকে মোকাবিলা করে একটা ভালো জায়গায় আমরা যাব। হাঁপানি, যেটাতে COPD এবং অ্যাস্থমা, তো এই রোগটা প্রপারলি বোথ ক্লিনিক্যালি অ্যান্ড ইনভেস্টিগেশন বেসড ডায়াগনোসিস হওয়ার পরে তার বিভিন্ন রকম চিকিৎসা থাকে। এবং এই দুটো বা অন্যান্য যতগুলো রোগী আমরা বললাম, সেগুলো যে কোনো রকম জীবাণু দ্বারা রোগী কিন্তু আক্রান্ত হতে পারে। ফলে যখনই তাদের সিমটমে কোনো পরিবর্তন হয়, তখনই ডাক্তারের পরামর্শ, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেইটার ব্যাপারে সেই মুহূর্তগুলোতে অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক কোনো পেশেন্টের দীর্ঘদিন ধরে বা অহেতুক ভীতি, ভয় পেয়ে তাদেরকে নেওয়াটা সমীচীন নয়। হাঁপানি, অ্যাস্থমা, COPD দুটো ক্ষেত্রেই ভারতবর্ষে এবং পৃথিবীব্যাপী খুব ভালো ভালো চিকিৎসা পদ্ধতি আছে, নতুন অনেক মলিকিউলস এবং কম্বিনেশনস প্রোডাক্ট, এবং সেগুলো সহজলভ্য। সেগুলো অন্যান্য দেশের তুলনায় আমাদের ভারতবর্ষে অনেকটাই কম মূল্যে পাওয়া যায় এবং সেটা সঠিক পদ্ধতি, সেগুলো নিয়ে আমরা পরে কখনো আলোচনা করব। তো এগুলোতে রোগ সঠিক ডায়াগনোসিস, সঠিক ওষুধের কম্বিনেশনস এবং তাদের পদ্ধতি যদি ঠিক থাকে এবং অহেতুক ডাক্তারি পরামর্শ ছাড়া রোগের চিকিৎসা সংক্রান্ত নীতি পরিবর্তন না করাটাই মানুষকে অনেকটা ভালো রাখবে। অনেক ক্ষেত্রে ইনহেলার্স বা এগুলো আমরা যারা দিয়ে থাকি পেশেন্টে ভালোর জন্য, রোগটাকে কন্ট্রোল করার জন্য, ডাক্তারের পরামর্শকে উপেক্ষা করে তারা অনেক সময় নিজে থেকে কিছু চেঞ্জেস করে থাকেন। লাং ক্যান্সারের ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস যত তাড়াতাড়ি হবে, তার স্টেজ, রোগ ডায়াগনোসিসের সময় সেই রোগের বিস্তার যতটা কম থাকবে, স্টেজের গ্রেডিংস যতটা কম থাকবে, সেক্ষেত্রেও ভারতবর্ষে এখন খুব ভালো ভালো ক্যান্সারের চিকিৎসার বোথ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট সেক্টরে খুব ভালো ভালো আমরা রুগীর অনেক রকম ভালো নিরাময়ের লক্ষণ এবং তাদের
5 ইয়ার সার্ভাইভাল রেট, মানে জীবনটাকে প্রলম্বিত করার আমরা খুব ভালো ভালো নিউজ আমরা পেয়ে থাকি এবং কাজ এগুলোর উপর নিরন্তর চলছে। বুকে জল জমে থাকা, হাওয়া জমে থাকা বা এই কন্ডিশনসগুলো আগে যেগুলো বলেছিলাম সেগুলোরও খুব ভালো ভালো বোথ সার্জিক্যাল অ্যান্ড নন সার্জিক্যাল কিছু স্টেপস এবং পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি। তো মোটামুটিভাবে খুব সংক্ষেপে বলতে গেলে রোগের ট্রিটমেন্টের আগে রেসপিরেটরি সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে রোগটা ডায়াগনোসিস হওয়াটা খুব দরকার। ডায়াগনোসিস হয়ে গেলে আমরা সেই অ্যাপ্রোচে আমরা চিকিৎসা মেডিসিন, এবং আজ থেকে 5-10 বছর আগেও যে রোগগুলোর ব্যাপারে আমরা কম জানতাম সেটা একটা যেমন কোভিড-19 এবং অন্যান্য ক্ষেত্রে ভারতবর্ষে এবং ভারতবর্ষের যারা বিজ্ঞানীরা এবং আমাদের মেডিকেল ফ্র্যাটার্নিটি যারা আছেন তারা অলওয়েজ খুব অগ্রণী ভূমিকা পালন করে থাকেন এবং তাদের কন্ট্রিবিউশন সত্যিই অনস্বীকার্য। তাতে অনেকটাই আমরা হেল্প করে উঠতে পারছি, অনেক মানুষের সুবিধা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি রোগটা বুঝতে পারছে। হ্যাঁ, সেটা হবে মেন কারণটাই হচ্ছে যে আমাদের এখানে এখন ডায়াগনস্টিক টুল এবং ডায়াগনস্টিক মোডালিটিটা অনেকটা বেশি আপগ্রেডেড হয়ে গেছে। এবং আপনি যেখানেই বলুন না কেন, আমাদের এটা কোনো ছোট শহর থেকে আমরা যখন একটু মফস্বলের দিকে, একটু অন্য কোনো শহরের দিকে পাঠাই, সেখানে স্বল্প মূল্যে যেভাবে বিভিন্ন রকম, আমি আবার বলছি, এবং এখানে সরকারি প্রতিষ্ঠানগুলোর অবদান মানে অনেক অনেক, এবং তারা যতটা এগিয়ে আসছেন এখন তাতে অনেক মানুষের রিকভারি রেট অনেক বাড়ছে। মেনটাই হচ্ছে যে ডায়াগনোসিসটা যদি তাড়াতাড়ি সঠিক করা যায় তবে সুস্থ হওয়ার চান্স, রোগের নিরাময় আছে। আপনি কিছু আগে বললেন যে টিবিতে প্রত্যেক ঘন্টায় 150 মানুষ মারা যাচ্ছে, মানে এটা তো সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা যদি টিবি ধরি, ক্যান্সার ধরি, বা আপনি আরও যে নামগুলো বললেন সেটা দিন দিন বাড়ছে। তার যেমন একটা কারণ আছে এবং সেই সাপেক্ষে আমরা কি মানে সাবধান হতে পারি, সাধারণ যারা মানুষ দেখছে তাদের আপনি কি সাজেস্ট করবেন যে আমাদের কারণটা কি বাড়ার এবং এর প্রতিরোধ, মানে এর থেকে আমরা সাবধান কী করতে পারি? যে আপনি দেখুন, এটা একটু আগে বললে আর একটু ভালো হতো যে বেসিক্যালি যে রোগগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেগুলোর কার্যকরণ সম্পর্ক, তো এটাকে আমাদের মেডিকেল পরিভাষায় বলতে গেলে একটি ট্রায়াডের কথা বলতে হয়, যেটাকে বলা হয় এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। আচ্ছা, তো এই ট্রায়াড মানে একটি ত্রিভুজ, 3টি বিন্দুতে আমরা 3টি জিনিসকে বসাতে পারি। একটি হচ্ছে এজেন্ট, মানে কজেটিভ এজেন্ট। আচ্ছা। নাম্বার 2তে আছে হোস্ট, মানে যারা ভুগছে। আচ্ছা। নাম্বার 3 হচ্ছে এনভায়রনমেন্ট। তো নাম্বার 1 এজেন্ট। তো এই এজেন্ট গ্রুপের মধ্যে পড়ছে কারা? বিভিন্ন রকম জীবাণু। তো প্রথমেই নাম আসে যেমন টিউবারকুলোসিস বললেন, তো এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে টিবি। এবং বুকের রোগ এই টিবি ছাড়াও আরও অন্যান্য অনেক ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে, যেগুলোকে আমরা নন টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া বলে থাকি। স্পেকট্রামটা অনেক বড়। আচ্ছা। নাম্বার 2তে আসি ভাইরাস। তো এগুলো ব্রড হেডিং, বড় প্রজাতি। তো ভাইরাসের মধ্যে প্রথমে এখন যে কোনো মানুষকে বললেই তারা বলবেন কোভিড-19 ভাইরাস। ঠিক আছে, তার ধাক্কাটা এখন কোভিড-19-এর আগেও কিছু ভাইরাস অনেক ছিল, যাতে আমাদের ওয়ার্ল্ড পপুলেশন অনেকটাভাবে ক্ষতিগ্রস্ত হতো, এবং তারপরেও আছে, এবং এই 100 বছর আগেও অনেক রকম এন্ডেমিক আমাদের দেশে হয়েছে। তো এই কোভিড-19 ছাড়াও কিছু ভাইরাস বলতে গেলে ইনফ্লুয়েঞ্জা, এবং অবশ্যই HIV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, আরও অ্যাডেনো ভাইরাস, যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে একটু প্রভাব করে, এপস্টেইন বার ভাইরাস, এরকম অনেক আছে। নাম্বার 3, এই প্রজাতিটাকে আমরা ডক্টর কমিউনিটিরা খুব সাবধানে হ্যান্ডেল করি, দ্যাট ইজ ফাঙ্গাস, ছত্রাক ঘটিত রোগ। মেন প্রবলেমটা হয় এটার লক্ষণও ওপরের আগের দুটো বলা ব্যাকটেরিয়া ফাঙ্গাসের মতনই, কোনো কিছুতে মেলানো যায় না, খুব সেন্সিটিভ ওয়েতে এবং খুব ভালো রকমভাবে ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং অন্যান্য রিপোর্ট ইভ্যালুয়েট করার পরে আমরা এটার ডায়াগনোসিসের দিকে এগোই, কারণ এর জন্য অ্যাভেলেবল টেস্ট সংখ্যায় কম এবং সেগুলো একটু কস্টলি। তো বিভিন্ন রকম ফাঙ্গাস ঘটিত রোগ বুকে সংক্রমণ করতে পারে। চতুর্থ, সেটা হচ্ছে প্যারাসাইট, যদিও সংখ্যায় কম কিন্তু সেটাও নেগলেক্ট করার মতো নয়। এই প্যারাসাইটের শরীরে প্রবেশ এবং শরীরে রোগ ঘটানোর ক্ষমতা বিভিন্নভাবে হয়ে থাকতে পারে। উল্লেখযোগ্যভাবে বাড়িতে অনেক সময় গৃহপালিত পশুর থেকেও, কুকুর বিড়াল থেকেও আমাদের চেস্টে বড় বড় রকম রোগ হয়ে থাকতে পারে, যেগুলোর ডায়াগনোসিস যদি খুব আর্লি করা যায় তাহলে সেগুলো সম্পূর্ণ নিরাময় সম্ভব। আর এজেন্টের পরেই যদি আমরা আসি হোস্ট, তো যেসব মানুষেরা বিভিন্ন রকম চেস্টের ইনফেকশনে আক্রান্ত হন, তো তাদের রিস্ক টেন্ডেন্সিটা, তাদের এই বিভিন্ন রোগে রোগাক্রান্ত হওয়ার রিস্কটা কিছু কিছু কন্ডিশনের জন্য বৃদ্ধি পায়। যেমন নাম্বার 1 হচ্ছে ম্যালনিউট্রিশন। তো
টিউবারকিউলোসিস এই যে রোগটি, এটি ম্যালনারিশড আন্ডার নিউট্রিশন পপুলেশনে খুব বেশি, এবং এটার উপরে আমাদের কাজ চলছে এবং এটার উপর আমরা খুবই জোর দিয়ে থাকি যে একটি রুগী ম্যালনারিশড আন্ডারনারিশড হওয়ার জন্য টিবিতে আক্রান্ত হলো, কিন্তু তার নিউট্রিশন স্ট্যাটাস ইমপ্রুভ যদি আমরা না করতে পারি, তাহলে তাকে টিবি থেকে অনেক সময় সম্পূর্ণভাবে ফুললি কিওর করা সম্ভব হয়ে ওঠে না। তো নিউট্রিশনটা ম্যালনারিশড মানুষজন রিস্কে থাকে, নিউট্রিশন ইমপ্রুভ হলে কিন্তু তার রোগটাকে ট্যাকেল করার ক্ষমতা বেড়ে যায়। খুব পরিষ্কার কথায় বলতে গেলে খানিকটা ইমিউনিটির মতো আর কি। ডায়াবেটিস, হাইপারটেনশন, এবং আগে থেকে যদি পেশেন্ট HIV আক্রান্ত হয়ে থাকে। আর একটি গ্রুপ বলতে গেলে বর্তমান যুগে যেটা আমরা ডায়াগনোসিস করার আমাদের টুলস এবং আমাদের ক্লিনিক্যাল নলেজ এবং রোগের তথ্য আমাদের হাতে অনেক বেশি আসছে, সেই গ্রেডের মধ্যে পড়ে হচ্ছে মানুষের বিভিন্ন রকম শরীরে বিভিন্ন যে বাত, আর্থ্রাইটিস। আমরা আর্থ্রাইটিস থেকে এখন খুব কুইক এবং খুব ভালোভাবে আমরা লাং ইনভলভমেন্ট যেগুলোতে হচ্ছে, যেমন অনেক বাড়িতে অনেক পেশেন্টসই রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভোগেন। তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে যারা ভোগেন, শুধু সেই গ্রুপে মানুষজনকে বলছি যে আপনাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসে শুধু বিভিন্ন রকম জয়েন্টস নয়, আপনাদের অনেকগুলো সিস্টেম অ্যাফেক্টেড হতে পারে। তাদের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট সিস্টেম হচ্ছে কিন্তু লাংস। তো আপনারা যে ডাক্তারবাবুর আন্ডারেই থাকুন, আপনাদের লাংসের কন্ডিশন এবং তার ভালো রাখার ব্যাপারেও কিন্তু সচেতন থাকবেন। রিউমাটয়েড আর্থ্রাইটিস ছাড়াও আরও অন্যান্য অনেক বাতজনিত আর্থ্রাইটিস বা অটোইমিউন ডিসঅর্ডারেও কিন্তু আমাদের লাংস ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ঠিক তেমনি প্রেগনেন্সি। তো প্রেগনেন্সি এমন একটা কন্ডিশন যে প্রেগনেন্ট যিনি হচ্ছেন মা, তো তার আগে থেকে যদি অ্যাস্থমাটিক টেন্ডেন্সি থাকে, প্রেগনেন্সি থার্ড ট্রাইমেস্টারে গিয়ে কিন্তু, এবং সেটা যদি থার্ড ট্রাইমেস্টার শীতকালীন পরিবেশে যদি তার ডেলিভারির সময় থাকে, তো সেই সময় অ্যাস্থমাটিক অ্যাটাক হওয়ার বা অ্যাস্থমাতে একটু বেশি ভোগার রিস্ক থাকে। তো এগুলো ওনাদেরকে আগে থেকে সাবধান করে দেওয়া হয়, যে ডাক্তারবাবু আন্ডারে থাকে তিনি ওনাকে জানিয়ে রাখা। তো এই জিনিসগুলো হলো সব থেকে ইম্পর্টেন্ট। লাস্টে ব্রড ক্যাটাগরি এই ট্রায়াডের অন্যতম উল্লেখযোগ্য, দ্যাট ইজ এনভায়রনমেন্ট। এটা তো সবাই আপনারা এখন শুনতে পান, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, AQI, এইসব। তো এই পরিবেশ দূষণের প্রভাবটা এই স্তরে এখন পৌঁছেছে যে আমরা হয়তো অনেকটা দেরি করে ফেলছি। এটা আরও আগে এবং আরও কঠোরভাবে আমাদেরকে কিন্তু সচেতন হয়ে উঠতে হবে। পরিবেশ দূষণের প্রভাবে আজকে বিভিন্ন এজ গ্রুপের মানুষজন, শিশু থেকে শুরু করে বৃদ্ধ, তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা সত্যি খুব উদ্বেগজনক, এবং এটাতে আমাদেরকে আরও ভালোভাবে এটাতে শক্ত হাতে এটাকে আমাদের কন্ট্রোল করা উচিত। তো এই এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট, এই জিনিসগুলো সম্যক ধারণা যখন থাকবে, তখন প্রতিরোধক বলতে অবশ্যই পরিবেশ দূষণটাই সবার উপরে উঠে আসে। এটাতে বিভিন্ন সরকারি বেসরকারি পরিকল্পনাগুলো চলছে। আমরা আশাবাদী যে আমরা ভালোভাবে ট্যাকেল করতে পারবো। এক্ষেত্রে বিভিন্ন জনবহুল এলাকায় যদি কোনো একটি বিশেষ রোগে ভুগছেন এরকম রোগী, যেমন টিবি, তো এটি একটি সংক্রামক রোগ, উনি যদি কোনো জনবহুল এলাকাতে বা পারিবারিক অনুষ্ঠানেও যেতে চান, সেরকমভাবে প্রথম 2 সপ্তাহ ওষুধ চলাকালীন একটু রেস্ট্রিকশন, তারপরে গেলে ওষুধ চলাকালীন ফেজে উনি যদি নিজেকে অন্যান্য মানুষের থেকে একটু সাবধানে বা নিজের থেকে যাতে না ছড়িয়ে যায়, মাস্ক ব্যবহার করা। শুধু যে কোভিড-19 মাস্ক পরা হবে তা নয়, তার উপকারিতা সমাজে আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে বিভিন্ন রকম সংক্রামক রোগ থেকে। আর অবশেষে ভ্যাকসিনের গুরুত্ব তো নতুন করে বলতে গেলে, আমাদের শৈশবকালে আমরা যেসব ভ্যাকসিন বিভিন্ন রোগের জন্য আমরা নিয়ে থাকতে পেরেছি, সেটা তো ঠিকই আছে। বর্তমানে আরও ভালো ভালো এবং অন্যান্য কমন রোগের জন্য শিশুদের ভ্যাকসিনেশন করা হয়। আমাদের এরপরে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম, বয়স্ক মানে প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনেশনের ব্যাপারে সজাগ হওয়ার সময় হয়েছে। রেসপিরেটরি পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে আমাদের বিশ্ববিখ্যাত গোল্ড অর্গানাইজেশন 2023 সালের যেটি লাস্ট বলেছেন, তাতে একটি COPD বা অ্যাস্থমা পেশেন্টের কিন্তু শৈশবকালে ভ্যাকসিন যাই হয়ে থাকুক 6 রকম ভ্যাকসিনেশন হওয়া উচিত। ভারতবর্ষে আমরা বর্তমানে এখন 3 রকম ভ্যাকসিনেশনের ব্যাপারে রুগীকে
ধারণা দিয়ে থাকি। দিজ আর অপশনালস। এটা পুরোপুরি রোগীর ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে। যারা নিতে ইচ্ছুক থাকেন আমরা তাদেরকে সঠিক গাইডলাইন হিসেবে একটি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন এবং 2 রকমের নিউমোকক্কাল ব্যাকটেরিয়ার এগেনস্টে প্রতিরোধ করে তোলার জন্য আমরা 2 রকম নিউমোনিয়া ভ্যাকসিনেশন তাদেরকে সাজেস্ট করে থাকি, আইডিয়া দিয়ে থাকি, এবং এগুলোর ওপরে পৃথিবীব্যাপী কাজ চলছে। এবং আমরা আশাবাদী আমাদের কাছে যা তথ্য আছে আগামী 2-3 বছরের মধ্যে আমরা ভ্যাকসিনেশন এই ব্যবস্থাটাতে আমরা আরও অনেক ডেভেলপ আমরা এবং আরও ভালো কোয়ালিটি ভ্যাকসিন দিয়ে মানুষকে আরও বেশি আমরা ডিজিজ ফ্রি বা রোগ হলেও সেটা সিভিয়ারিটিটা যাতে না বাড়ে সেটার দিকে আমরা রুগীকে সক্ষম করে তুলতে পারি। আপনার কাছে যত তথ্য জানছি মনে হচ্ছে যে আরেকটু জানলে তো বেশি ভালো হবে, কারণ রোগ তো দিন দিন বেড়েই যাচ্ছে, মানে প্রত্যেকটা মানুষের। এখন দেখা গেলো প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু রোগ, বয়স্ক থাকলেও তাদের রোগ আছে, আর যারা ইয়াং তাদেরও থাকছে, যারা বাচ্চা তাদের তো থাকছে, মানে সবারই ওভারঅল। একটা ফ্যামিলিতে যদি চায় যে আমার রোগ প্রতিরোধ, মানে আমি আমার রোগের বিষয়টা থেকে আগে থেকে সচেতন হতে চাইছি, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কীভাবে ম্যানেজ করা দরকার, মানে কীভাবে থাকা দরকার তাকে, এটার ব্যাপারে আমরা আমাদের এই সিস্টেমের দিক থেকে আমরা যে রুগীদের সাথে কথা বলতে মানে শুরু করি, যখন তাদের ব্যাপারে আরও আমরা কয়েকবার তাদেরকে চেক আপ করার পরে তথ্য যখন নিই, তো একটি বিষয়ে আমার একটু অবাক লাগে যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম তথ্য দ্বারা অলরেডি তারা আবৃত। তো এটা ইন্টারনেটের সময় এখন তো এটাকে মিথস বলা চলে। তো এই মিথের সাথে ফ্যাক্টের আকাশ পাতাল, এটা বুঝতে হবে। তো এই জিনিসটা, সেই বিতর্ক থেকে আমি যদি নিজে একটু সরে আসি, যে কোনো রকম রোগ, সেটা আমার রেসপিরেটরি সিস্টেম বলে নয়, যে কোনো রকম সিস্টেমে যে কোনো রোগে মানুষ ভুগছে, সম্ভব হলে বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে একটু ধারণা তৈরি করা। নিজেরা অবশ্যই রোগটার ব্যাপারে জানবেন, কারণ রোগটার ব্যাপারে এখন আমরা অবশ্যই রুগীকে জানাতে এবং রুগীদের মধ্যে সম্যক ধারণা গড়ে তুলতে আগ্রহী। কারণ রুগী যখন তার রোগের ব্যাপারে একটু সচেতন থাকবে, তখন কিছু কিছু কন্ডিশনে সেগুলোকে বলা হয় ওয়ার্নিং সাইন্স। যেমন একটি সুগারের রুগীর কোন সময়ে তার সুগার হঠাৎ করে কমে গেলে তার কী কী লক্ষণ, যেটাকে হাইপোগ্লাইসিমিয়া বলা হয়, সেটার ব্যাপারে তার এবং তার চারিপাশে থাকাকালীন লোকেদের কিন্তু ধারণা থাকা সম্ভব। যেমন খুব সংক্ষেপে বলতে গেলে, তিনি যদি কোনো অফিসের কর্মী হন, তাহলে অফিসে আশেপাশে ওনাদের কিছু লোককে জানিয়ে রাখা উচিত যে আমি কিন্তু সুগারের ওষুধ খাই, ফলে তার আশেপাশের লোকেরাও সেটা জেনে থাকলো। বাড়ির লোকেদেরকেও আমরা সেইভাবে কাউন্সিলিং করি। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল পার্ট। আপনাকে রোগের ব্যাপারে, রোগের খারাপ খারাপ লক্ষণের ব্যাপারে, যাতে এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটা পেলে উনি যেন এমার্জেন্সি এবং তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেন। এই রোগটা কতটা কিউরেবল, ইভেন ইনকিউরেবল হলেও সেটার ব্যাপারে রুগীর বাড়ির লোককে সঠিক তথ্য দেওয়া, যে আমরা চেষ্টা করছি এটাতে ওনার 5 ইয়ার্স সার্ভাইভাল রেটটাকে আমরা বাড়াচ্ছি, ওনার 5 বছর বেঁচে থাকার চান্সকে আমরা বাড়াচ্ছি। তো এই কিছু কিছু জিনিসগুলো বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে তথ্য সংগ্রহ করা এবং সেটার ব্যাপারে আরেকটু নিজেদের একটু জ্ঞান বাড়ালে আমার মনে হয় সমাজে আরেকটু ভালো যে কোনো বিষয়ে তারা মোকাবিলা করতে পারবে এবং কারণ নলেজ ইজ দ্য গ্রেটেস্ট পাওয়ার। তো যে কোনো বিষয়ে সঠিক তথ্য আপনাকে সঠিক সোর্স থেকে নেওয়াটা দরকার, ভালো আর কি। থ্যাংক ইউ স্যার এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আর বেসিক্যালি আমার মনে হয় অনেক মানুষের জানতে পারলো বুকের কোনো ইস্যু বলে বা নর্মালি এখনকার যে সময় যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে, রোগ কীভাবে বাড়ছে এবং সে তার পরিপ্রেক্ষিতে তাকে কীভাবে সাবধান হতে হবে। আশা করবো যে আমরা ভবিষ্যতে আরেকটা আপনার সাথে এই নিয়ে আলোচনা করব যে কীভাবে এর থেকে আরও বেশি মানুষ সাবধান হতে পারে। আজকে এইটুকুই। বাকি যদি এই পডকাস্ট রিগার্ডিং বা এই রোগ বিষয়, যে বিষয়ে আমাদের আলোচনা হলো, সেই বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। স্যারকে আমি সেই কমেন্টগুলো অবশ্যই পাঠাবো এবং উনি যেভাবে উনি বলবেন বা যেভাবে উনি গাইড করতে বলবেন, সেই সেম কমেন্ট আমি এখানে বা আমাদের টিম এই কমেন্ট বক্সে রিপ্লাই দেবে। সবাই ভালো থেকো, আজকের জন্য এটা। সুস্থ থাকুন, ভালো থাকুন।